হিজাব ও স্বাধীনতা, সংঘাত নাকি সমন্বয়? বর্তমান বিশ্বে নারী স্বাধীনতা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রায়শই হিজাবকে দেখা যায়। সমালোচকদের মতে এটি নাকি নারীর স্বাধীনতাকে সীমাবদ্ধ করার প্রতীক। তবে ইসলামের দৃষ্টিতে এই হিজাব বা পর্দা নারীর সম্মান, সুরক্ষা এবং আত্মপরিচয় রক্ষার একটি মাধ্যম। হিজাব নারীর জন্য সহিংসতা, সেক্সুয়াল ভায়োলেন্স প্রতিরোধের একটি মাধ্যম, তবে এটিই একমাত্র মাধ্যম ইসলাম সেটা দাবি করেনি, বরং নারী পুরুষ উভয়েরই নৈতিকতা এবং আইনের কার্যকারিতা ধর্ষণ ও যৌন সহিংসতা প্রতিরোধে সমানভাবে গুরুত্বপূর্ণ। যৌন হয়রানি মতো অপরাধের প্রধান কারণগুলোর মধ্যে একটি হল মানুষের মনোজাগতিক বিকৃতি, যা নারীকে শুধুমাত্র একটি বস্তু হিসেবে দেখে। এমন পরিস্থিতিতে হিজাব নারীর জন্য একটি ঢাল, যা তাকে কেবল অবাঞ্ছিত দৃষ্টিভঙ্গি থেকে সুরক্ষাই দেয় না, বরং লজ্জাশীলতা এবং আত্মসম্মান রক্ষা করে। আমরা এই প্রবন্ধে বিশ্লেষণ করার চেষ্টা করব নারীর পোশাকের সঙ্গে যৌন হয়রানি এবং যৌন নিপীড়নে কোনো বাস্তব সম্পর্ক আছে কিনা। অনেকেই দাবি করেন যে পোশাকের ওই পর্দার সাথে যৌন অপরাধ বৃদ্ধির কোনো রকম যোগসূত্র নেই। তবে এই ধারণার যৌক্তিকতা এবং বাস্তব ভিত্তি আমরা এখানে বিশ্লেষণ করব। ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের গবেষক 21-28 বছর বয়সী কয়েকজন পুরুষকে সুন্দরী নারীদের ছবি দেখা গেল ছবি দেখা মাত্রই তাদের ব্রেনের রিওয়ার্ড সেন্টার সক্রিয় হয়ে গেল। কোকেনের মতো মাদকও ঠিক একইভাবে মস্তিষ্কের এই অংশকে সক্রিয় করে ক্ষণিকের ভালো লাগা তৈরি করে, আসক্তি তৈরি করে। অর্থাৎ মোটামুটি সুন্দরী নারীদের একবার দেখলে বারবার দেখার জন্য পুরুষের ব্রেইনে আসক্তি তৈরি হয়। নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের নৃতাত্ত্বিক বার্নাবি ডিকসনের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, পুরুষের চোখ প্রথমেই নারীর যে অঙ্গে আটকায় তা হল বুক আর কোমর। সবচেয়ে বেশি সময় দৃষ্টি আটকে থাকেও এই দুই জায়গায়। অনেক পুরুষের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে গার্লফ্রেন্ড কিংবা অপরিচিত নারীর দেহের সুগন্ধি তাদেরকে যৌনতার জন্য অ্যাক্টিভ করে তোলে। জার্নাল অফ কসমেটিক সায়েন্সে 2017 সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় ফ্লোরাল এবং মিষ্টি সুগন্ধি পুরুষদের মস্তিষ্কে পুরস্কারের অনুভূতি সক্রিয় করতে পারে, যা যৌন আকর্ষণ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাল লিপস্টিক, লাল রং এর পোশাক, স্লিভলেস পোশাক, হাই হিল, মিনি স্কার্ট, লেগিংস, স্কিনি জিন্স, ডেনিম জ্যাকেট, লঞ্জারে, নাইট গাউন এসব পোশাক পরা নারীদের বিজ্ঞাপনে যেমন অহরহ দেখা যায়, তেমনি ফ্যাশন হিসেবেও এগুলোর জনপ্রিয়তা আকাশচুম্বী। কারণ একটাই, এই পোশাকগুলো পরা নারীদের প্রতি পুরুষেরা তীব্র আকর্ষণ অনুভব করে। এলিয়ট জে নিয়েস্টা ডি এর গবেষণায় দেখা গেছে যে লাল রং নারীর পোশাকের মধ্যে এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করে, যা পুরুষদের মধ্যে রোমান্টিক আকর্ষণ বাড়াতে সাহায্য করে। একটি গবেষণায় পুরুষদের প্রথমে উত্তেজক পোশাক পরা নারীদের ছবি দেখানো হয়, তারপর অন্য সেটআপে অন্য একজন নারীর সাথে বসানো হয়। দেখা যায় উত্তেজক পোশাকের নারীর ছবি দেখার কারণে পুরুষদের মাথায় তখন শুধু যৌনতার চিন্তা ঘোরাফেরা করছে। তারা সেই নারীর কাছাকাছি গিয়ে বসছে। একজন মানুষ, ওই পুরুষ ও নারী, কেন একজন নারীকে বস্তু মনে করে? তার একটা উত্তর পাওয়া যাচ্ছে ইতালির ইউনিভার্সিটি অফ ট্রেন্টোর সাইকোলজি কগনিটিভ সায়েন্স বিভাগের সিইমি গবেষকদের কাছে। তারা বলছেন বিকিনি বা অন্তর্বাস পরা মেয়েদেরকে অন্য পুরুষ এবং নারীদের মস্তিষ্ক বস্তু হিসেবে দেখে। একই কথা বলছেন প্রিন্সটন ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর সুসান ফিস্ক। তিনি আরও বলছেন, পুরো শরীর কাপড়ে ঢাকা আছে এমন মহিলাদের চেয়ে বিকিনি পরা নারী দেহ পুরুষদের মাথায় বেশিক্ষণ থাকে। যৌনতা এবং যৌন আচরণে নারী পুরুষের পার্থক্য বিষয় অন্যতম বই ব্রেইন সেক্স দ্য রিয়েল ডিফারেন্স বিটুইন মেন অ্যান্ড উইমেন এ নারী এবং পুরুষের মস্তিষ্কের মধ্যে বায়োলজিক্যাল পার্থক্যের বিষয়টি উল্লেখ করে অ্যানমোইর এবং ডেভিড জেসেল দেখিয়েছেন পুরুষদের মস্তিষ্ক যৌন উত্তেজনার ক্ষেত্রে ভিজুয়াল উদ্দীপনায় বেশি সংবেদনশীল, বিপরীতে নারীদের যৌন উত্তেজনা আবেগ, সম্পর্ক এবং ঘনিষ্ঠতার উপর নির্ভরশীল। The male brain thrives on visual and immediate gratification, whereas the female brain prioritizes intimacy and trust in sexual behavior. গবেষক অ্যালান আর হির্শ দ্বারা রিসার্চে 31 জন পুরুষ ভলান্টিয়ারের ওপর 36 পদের পারফিউমের প্রভাব দেখা হয়। তাদের লিঙ্গে রক্তের প্রবাহ মাপা হয় ফ্লোস্কোপ আল্ট্রা নিমোপ্লেথামোগ্রাফ যন্ত্র দিয়ে। দেখা গেল সব পারফিউমেই কম বেশি বেড়েছে লিঙ্গে রক্ত প্রবাহ।
রিসার্চ পেপারে আগের আবিষ্কারগুলো আলোচনায় তিনি বলেন, এনাটমিগতভাবে ব্রেনের অলফ্যাক্টরি লোব, যেটা ঘ্রাণের অনুভূতি দেয়, সেটা আমাদের লিম্বিক সিস্টেমেরই একটা অংশ। আর এই লিম্বিক সিস্টেমই আমাদের যৌনচিন্তা ও কামনার অনুভূতি তৈরি করে। অনেকেই হয়তো এখন গবেষণার উল্লেখিত দিকগুলো মেনে নিতে অস্বীকার করে বলতে পারেন, এটি মূলত ব্যক্তি স্বাধীনতার বিষয়। একজন নারী কি পোশাক পরবেন তা সম্পূর্ণ তার নিজের ইচ্ছার উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হলো, ব্যক্তি স্বাধীনতা কি সম্পূর্ণ সীমাহীন হতে পারে? আমরা যদি গভীরভাবে চিন্তা করি তবে দেখতে পাব যে স্বাধীনতা কখনোই এককভাবে নির্বিচার হতে পারে না। স্বাধীনতার চর্চা কখনোই এমন হতে পারে না যা আমাদের জন্য বা অন্যদের জন্য ক্ষতিকারক হয়। প্রতিটি স্বাধীনতার সঙ্গে কিছু দায়িত্ব এবং সীমাবদ্ধতা থাকা চাই। আমরা জানি সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আইনের গুরুত্ব অপরিহার্য। ওই ব্যক্তি স্বাধীনতা মানুষের মৌলিক অধিক, আর হলেও তার সীমাহীন চর্চা অনেক সময় নিজের ও সমাজের অন্যদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণেই আইনের গুরুত্ব অপরিহার্য। আইন শুধুমাত্র ব্যক্তির সীমাহীন স্বাধীনতার অপব্যবহার রোধ করেই থেমে থাকে না, এটি সমাজে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করে। একই সাথে অপরাধীদের দমন এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এটি নিরাপত্তা প্রতিষ্ঠার একটি প্রধান মাধ্যম। আইন তার কঠোরতার মাধ্যমে অপরাধীদের মনে ভয় সৃষ্টি করে, অপরাধ প্রবণতা হ্রাস করে এবং সকল এর জন্য একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে। বাস্তবিক অর্থে আমরা কেউই সম্পূর্ণভাবে স্বাধীনতা পায় না, কারণ সামাজিক আইন ও নৈতিক সীমাবদ্ধতা সবসময় কার্যকর থাকে। কিন্তু যখন আমরা পরিপূর্ণ স্বাধীনতার দাবি করি, তখন আমাদের বুঝতে হবে যে আইন এবং পরিপূর্ণ স্বাধীনতা একই সঙ্গে সহাবস্থান করতে পারে না, কারণ আইন আমাদের স্বাধীনতাকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখে। এখন অনেকেই আছেন যারা ইসলামে ওই হিজাব ও নারীর স্বাধীনতা বিষয় দ্বিমত পোষণ করবেন, যেমন আমি কি পোশাক পরব তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। একজন নারী স্বাধীনতা আছে তার ইচ্ছা ও পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারা, সেটা যাই হোক না কেন। অন্য কেউ কেন নির্ধারণ করবে আমি কি পরিধান করব? আমার পোশাকের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই আমার। হিজাব কখনোই নারীদের অধিকার ও স্বাধীনতা নয়, বরং এটা নারীকে বস্তাবন্দি করে। ইসলাম একটি পুরুষতান্ত্রিক ধর্ম। এটা যদি আপনার বক্তব্য হয়ে থাকে, তাহলে আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। স্বাধীনতা আসলে কি? এর সংজ্ঞা নির্ধারণ করবে কে? কোন ভিত্তিতে মানুষকে স্বাধীন বলা হবে? শারীরিক, মানসিক, সামাজিক নাকি আইনি? স্বাধীনতার সীমা নির্ধারণ করবে কে? ব্যক্তি, সমাজ নাকি রাষ্ট্র? স্বাধীনতার মানদণ্ড কি সর্বজনীন নাকি সংস্কৃতি ভেদে ভিন্ন? আইনের অধীনে স্বাধীনতা কি প্রকৃত স্বাধীনতা? স্বাধীনতা কি নৈতিকতা বর্জিত হতে পারে? সামাজিক নিয়ম ভেঙে দেওয়া কি স্বাধীনতা নাকি বিশৃঙ্খলা? মানুষ কি সত্যিই স্বাধীন নাকি কেবল আত্মতৃপ্তির ভ্রমে থাকে? আইন ও স্বাধীনতার দ্বন্দ্বে কোনটি অগ্রাধিকার পাবে? আইন কি স্বাধীনতাকে সংজ্ঞায়িত করে নাকি সীমাবদ্ধ করে? যদি সবাই স্বাধীন হয়, তবে আইন তৈরির প্রয়োজন কেন? রাষ্ট্রীয় আইন কি স্বাধীনতার পরিবর্তে দাসত্ব চাপিয়ে দেয়? স্বাধীনতার নামে আইন ভাঙা কি নৈতিকভাবে গ্রহণযোগ্য? আইনের ভেতরে থেকেই স্বাধীনতাকে কিভাবে সংজ্ঞায়িত করা যাবে? আইনহীন অবস্থায় বিচার ও ন্যায় বিচার কিভাবে সম্ভব? যদি সবাই নিজের মতো করে স্বাধীনভাবে চলে, তবে কি শৃঙ্খলা ভেঙে সংঘাত তৈরি হবে না? রেফারেন্স কমেন্ট বক্সে